गुड इवनिंग स्टूडेंट। आज আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব রেপো রেট এবং রিভার্স রেপো রেট। আজকে আমাদের আলোচনাটা হচ্ছে how does repo and reverse repo change the money supply। কিভাবে রেপো এবং রিভার্স রেপো মানি সাপ্লাইকে চেঞ্জ করে। ক্লিয়ার? এই জায়গাটা আমরা নিয়ে আসবো, চেঞ্জ দ্য মানি সাপ্লাই। তাহলে আমরা এই জায়গাটা আমরা আনবো আমাদের আজকের আলোচনায় কিভাবে আমাদের রেপো এবং রিভার্স রেপো মানি সাপ্লাইকে চেঞ্জ করে। তাহলে আমাদের জানতে হবে কাকে বলবো আমরা রেপো রেট, কাকে বলবো রিভার্স রেপো রেট। তাহলে আমরা জানবো রেপো এবং রিভার্স রেপো, হোয়াট ইজ রেপো এবং হোয়াট ইজ রিভার্স রেপো। তাহলে রেপো কাকে বলবো? রেপো রেট কি? রেপো রেট মানে কি? রেপো রেট হলো the rate of interest taken by the RBI for lending money to the commercial bank in short run। এটা রেপো রেট। রিভার্স রেপো রেট কি? ঠিক এর উল্টোটা। রিভার্স রেপো রেট কোনটা হবে? আমরা রিভার্স রেপো রেটকে যদি বলি রিভার্স রেপো আমরা কাকে বলবো? রিভার্স রেপো রেট রিভার্স রেপো কাকে বলবো? ঠিক এর উল্টো, the rate of interest given by the RBI। এখানে ছিল টেকেন, এখানে হয়ে গেল given by the RBI for borrowing money from the commercial banks in short run। তাহলে এখানে যে given by, এখানে taken by, এখানে lending money, এখানে borrowing money। রিভার্স রেপো। এখন
মেকানিজমটা কিভাবে কাজ করে আমরা একটা ছবিতে দুটোকে দেখাচ্ছি। ধরা যাক কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক স্বল্পকালে ধরা যাক আরবিআইয়ের কাছ থেকে ধার করছে কত 1000 টাকা, বড় করছে। ধরা যাক কমার্শিয়াল ব্যাংক আরবিআইয়ের কাছে স্বল্পকালে ধার করছে কত 1000 টাকা, 1000 টাকা ধার করছে, এবং তার জন্য আরবিআই চার্জ করছে ধরা যাক ইন্টারেস্ট রেট 6%, 6% ইন্টারেস্ট রেট। তাহলে এই ফান্ডটা নেওয়ার জন্য কমার্শিয়াল ব্যাংকের বছরে খরচ প্রতি 100 টাকা 6 টাকা। এটা হচ্ছে তার খরচ, কিসে? ফান্ড, অর্থ রাখা, পাওয়ার যে খরচ। তাহলে কস্ট অফ মেইনটেনিং ফান্ড একে বলা হয়। এখন ধরা যাক তুমি আরবিআইয়ের ঘরে এই কমার্শিয়াল ব্যাংকের ঘরে টাকা জমা রেখেছো, ডিপোজিট। তুমি রেখেছো 1000 টাকা, তুমি সেভার্স, ইউ আর দ্য সেভার্স, ডিপোজিটার্স। তুমি ডিপোজিটার হিসেবে জমা রেখেছো 1000 টাকা। তাহলে কমার্শিয়াল ব্যাংক তোমাকে সুদ দেবে 5%। তাহলে এটাও কমার্শিয়াল ব্যাংকের খরচ। তাহলে প্রতি 1000 টাকা জমার উপর কমার্শিয়াল ব্যাংক বছরে দিচ্ছে প্রতি 100 টাকায় 5 টাকা, ধার করার জন্য প্রতি 100 টাকায় 6 টাকা তার খরচ। তাহলে আমরা গড়ে গড় খরচ পেতে পারি বছরে কত? 6% প্লাস 5% ভাজিত 2 মানে 5.5। তাহলে আমরা বলতে পারি অ্যাভারেজ কস্ট অফ দ্য ব্যাংক, অ্যাভারেজ cost average cost of average cost of fund in a year কত আমরা ধরে নিচ্ছি, গড় অ্যাভারেজ কে ধরছি, অর্থাৎ 5.5 অর্থাৎ 5% প্লাস 6% ভাজিত 2, that means 5.5 আমরা রাউন্ড ফিগারে ধরলাম, আমরা রাউন্ড ফিগারে ধরছি 6%। তাহলে এটা কস্ট। ব্যাংকের খরচ বছরে গড় খরচ 6% করে তার ব্যয় হয়ে যায় এই অর্থগুলো মেনটেন করার জন্য। এবার ধরা যাক আমি কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা ধার করছি, আমি বড় টেকিং লোন। তাহলে আমি লোন করার জন্য কমার্শিয়াল ব্যাংক আমার উপর ইন্টারেস্ট রেট চার্জ চাপাবে। তাহলে ইন্টারেস্ট রেট কত চাপাবে? ধরা যাক আমার উপর ইন্টারেস্ট নিচ্ছে বছরে 8% প্রতি 100 টাকা। তাহলে এইটা ব্যাংকের আয়, ইনকাম রিসিপ্ট। তাহলে ব্যাংক বছরে আয় করছে 8%, ব্যয় হচ্ছে 6%, তাহলে তার প্রফিট 2%। তাহলে যতক্ষণ সে প্রফিট করবে ততক্ষণ সে লেনদেনটা করবে, অর্থাৎ ব্যাংকের কাছে টাকা ধার নেবে, দিয়ে সে বড়োয়ারকে লোন দেবে। তাহলে ইকোনমি টাকা ঢুকবে, কমার্শিয়াল ব্যাংকের হাতে টাকা আসে মানে টাকা ঢোকা। এখন যদি আরবিআই এই ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় 7%, 8% যদি করে, তাহলে কি হবে? যদি 7% করে তাহলে আমার 2% এর জায়গায় 1% লাভ। যদি 8% করে 0। তার মানে আরবিআই যত সুদের হার বাড়াবে স্বল্পকালে কমার্শিয়াল ব্যাংকে ধার দেওয়ার জন্য, তত কমার্শিয়াল ব্যাংকের হাতে টাকা কমে আসবে। কারণ কমার্শিয়াল ব্যাংক আর লেনদেনটা করবে না, তার প্রফিট নেই লেনদেনে। তার সেই লেনদেনটা বন্ধ করলে আরবিআই ঘর থেকে কমার্শিয়াল ব্যাংকের ঘরে টাকা আসা বন্ধ হবে। তাহলে কমার্শিয়াল ব্যাংকের টাকা না এলে সেই ইকোনমি টাকা দিতে পারবে না। তাহলে ইকোনমি টাকা দিতে না পারলে ইকোনমি টাকার যোগান কমবে। টাকার যোগান কমে যাওয়া মানে
কি হবে? টাকার যোগান কমে যাওয়া মানে চাহিদা কমবে, দাম কমবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তাহলে কেন এটা নিয়ন্ত্রণে? না আরবিআই তার স্বল্পকালীন সুদের হারটা বাড়াচ্ছে। কার কাছে? কমার্শিয়াল ব্যাংক যে ধারটা নিচ্ছে। তাহলে কমার্শিয়াল ব্যাংক যে সুদের হারে আরবিআই কাছে ধার নেয় তাকে কি বলছি আমরা? রেপো রেট। তাকে আমরা কি বলছি? রেপো রেট। তাহলে রেপো রেট বাড়লে কি হবে? টাকার যোগান কমবে। তোমার প্রশ্ন হতে পারে যে স্যার সত্যি কি কমবে বা কমার কি সম্ভাবনা আছে? শিওর না, বলা যাবে না। কেন বলা যাবে না? ঠিক এই কথা ঠিক, যেহেতু আরবিআই 6 থেকে 7, 8 বাড়াচ্ছে, তার মানে কমার্শিয়াল ব্যাংকের কস্ট বাড়ছে, ফান্ড ধরে রাখার কস্ট 6, 7, 8 করে। এখন যদি দেখা যায় আমরা যেটা লোন করছি সুদের হার যাই হোক না কেন আমরা লোন করব, কমার্শিয়াল ব্যাংকের যেহেতু আরবিআই কে দেওয়া সুদের হার বাড়ছে, তাই কমার্শিয়াল ব্যাংক এইটাকে মেকআপ করার জন্য সে বাজারে তার সুদের হার বাড়াবে। ধরা যাক 8-এর জায়গায় সে এখন নিচ্ছে 9%, 9%। ধরা যাক 9-এর জায়গায় সে করলো 10%, এবং সে দেখছে 9%, 10% সুদের হার বাড়া সত্ত্বেও কিন্তু আমার টাকা ধার করার চাহিদাটা কমেনি। ডিমান্ড ফর লোন আমার রয়েছে। কেন রয়েছে? আমি কেন ধার করছি? কারণ আমি দেখছি ব্যাংকে তো দিতে হবে 10%, কিন্তু আমি যেখানে বিনিয়োগ করবো বিনিয়োগ থেকে আয় আসবে আমার 15%। গেল 10% যাবে, কিন্তু আমি তো পাবো 15%, তাই আমি ধার করে বিনিয়োগ করবো। তার মানে রেপো রেট বাড়লেই যে ইকোনমি টাকার যোগান কমবে তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তাহলে কি হবে? তখনই আসে আমাদের রিভার্স রেপো, অর্থাৎ এরা একসঙ্গে অপারেট করে, সাইমালটেনিয়াস অপারেশন। রেপো এবং রিভার্স রেপো সাইমালটেনিয়াস অপারেশন, দুটোই। কিরকম ব্যাপার? যখন রেপো রেট বাড়ছে তখন দেখা গেল কমার্শিয়াল ব্যাংক যদি সুদ বাড়ায় লোকে লোন নিচ্ছে, টাকার যোগান বেড়েই চলেছে ইকোনমিতে, কমে যাচ্ছে। তখন উল্টো কাজ করবে আরবিআই। আরবিআই তখন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে ধার নেবে। এবার কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আরবিআই ধার নেবে 1000 টাকা, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আরবিআই ধার করবে 1000 টাকা, উল্টোটা করবে। এবং এরপরে কমার্শিয়াল ব্যাংক এখন সুদ নেবে, কমার্শিয়াল ব্যাংক এখন সুদ নেবে ইন্টারেস্ট। ধরা যাক কমার্শিয়াল ব্যাংক দেখছে যদি আরবিআই কে সে ধার দেয় 1000 টাকা, তাহলে সে সুদ পাচ্ছে 6%। আরবিআই ঘরে টাকা রাখলে সে পাবে ধরা যাক 6%। তো 6% তারা, আমি যদি লোন নিই, আমি বড়, আমাকে যদি কমার্শিয়াল ব্যাংক লোন দেয় তাহলে আমার কাছ থেকে পায় 8%। তাহলে আরবিআই লোন করতে গেছে, আমি লোন করতে গেছি, দুজন লোন করার লোক দাঁড়িয়ে আছে তার কাছে, কমার্শিয়াল ব্যাংকের কাছে। কমার্শিয়াল ব্যাংক দেখছে আরবিআই কে ধার দিলে আরবিআই কাছ থেকে পাবে 6% ইন্টারেস্ট, আমাকে ধার দিলে পাবে 8%। তাহলে কমন সেন্স বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক আমাকে দেবে না, তা করবে না। কেন করবে না? খুব স্বাভাবিক, আমাদের হাতে যে বাড়তি টাকা থাকে আমরা কিন্তু বাড়তি টাকাটা ব্যাংকে রাখি, সুদের হার যতই কম হোক না কেন। আমরা কখনো শেয়ার মার্কেট বা রিস্ক অ্যাসেটে আমরা রাখি না, কারণ ঝুঁকি, যদি টাকাটা মার চলে যায় যতটুকু আছে ততটুকু পাবো না। তাই প্রথমে আমরা চাই আয়ের থেকে নিরাপত্তা। ঠিক কমার্শিয়াল ব্যাংক তাই, কমার্শিয়াল ব্যাংক দিচ্ছে আরবিআই কে ধার দিলে টাকাটা ফেরত পাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত, সিকিউরড এবং সেফ। তাই আমাকে ধার দিয়ে বেশি পাওয়ার চাইছে ওর প্রথম কাজ হবে যে টাকাটা যাতে নিশ্চিত ভাবে সে ফেরত পায়, যাতে সে টাকাটা চোট না হয়ে যায়, মান না হয়ে যায়, তাই এটা এনপিএ তে পরিণত না হয়। তাই 6% ইন্টারেস্ট রেট হলেও আরবিআই কে দেবে। এখন এর মধ্যে যদি আরবিআই কমার্শিয়াল ব্যাংক বাড়ালো 7-8, অর্থাৎ আরবিআই যদি বলে যে আমি তোমাকে 8% দেবো, তাহলে তার কথাই নেই, কমার্শিয়াল ব্যাংক তার সমস্ত টাকা আরবিআই ঘরে রাখবে। তার কমার্শিয়াল ব্যাংক থেকে নগদ অর্থ চলে যাওয়া মানে কমার্শিয়াল ব্যাংকের হাতে নগদ অর্থের অভাব, নগদ অর্থের অভাব আসা মানে ইকোনমিতে টাকা ঢুকবে না, একদম শিওর এবং সার্টেন টাকার যোগান কমে যাবে। তাই আমরা দেখি যখন মনিটারি পলিসি দেয় সেন্ট্রাল ব্যাংক, তখন রেপো রেট বাড়লে রিভার্স রেপো রেট বাড়ে, রেপো রেট কমলে রিভার্স রেপো রেট কমে। কখন রেপো রেট বাড়ায়? যখন ইনফ্লেশন। তাই রিভার্স রেপো রেট কখন বাড়বে? যখন ইনফ্লেশন।
তাই at the time of inflation repo and reverse repo both are increased. At the time of deflation repo and reverse repo both are decreased. তাহলে এইভাবে রেপো আর রিভার্স রেপো কাজ করে। রেপো মানে রিপারচেজ অপশন। কি ব্যাপার, আরবিআই কমার্শিয়াল ব্যাংককে বলে আমি পুনরায় কিনব। কি কিনবো? এই যে ধার করে আরবিআই যে ধারটা করছে কমার্শিয়াল ব্যাংকের কাছে কি দিয়ে? ট্রেজারি বিল, সরকারের একটা বিল। সরকার ধার করার জন্য আরবিআইয়ের কাছে যায়, আরবিআইয়ের কাছে গিয়ে সে একটা কাগজের এগ্রিমেন্ট জমা দেয় তার ট্রেজারি থেকে। একটা ভ্যালু 1000 টাকা মূল্যে একটা কাগজ এগ্রিমেন্ট করলো আরবিআই সঙ্গে যে আমি এটা তোমাকে 7 দিনের মধ্যে দেবো, রাখো, আমায় টাকা দাও। তখন আরবিআই সেই কাগজটা নিয়ে যায় কমার্শিয়াল ব্যাংকের কাছে, কারণ আরবিআইয়ের কাছে নির্দিষ্ট পরিমাণ মানি, সে যখন খুশি মানি ছাপাতে পারবে না, কিন্তু সরকারের বেশি টাকা চাই। আরবিআই তখন কাগজটা নিয়ে যাবে কমার্শিয়াল ব্যাংকের কাছে, গিয়ে বলবে তুমি কেন। এই যে আরবিআই যখন ট্রেজারি বিলটা কমার্শিয়াল ব্যাংকে বিক্রি করছে, তখন এই ডিসকাউন্ট অর্থাৎ 1000 টাকার জায়গায় কমার্শিয়াল ব্যাংক দেবে 940 টাকা, 6% কেটে নেবে ইন্টারেস্ট, যেটা আমরা ইন্টারেস্ট বলছি, ডিসকাউন্ট করবে। তাহলে এই যে যখন আরবিআই বিক্রি করছে, তখন আরবিআই এটাকে এই বলে বিক্রি করছে যে তুমি এখন কেন, পরে আমি আবার কিনবো। এই যে পরে কিনবে তার মানে তখন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আরবিআই সেই ট্রেজারি বিলটা কেনা মানে আরবিআই ঘর থেকে টাকা ঢোকায়। তার মানে তাকে আমরা দেখা দিচ্ছি যেন কমার্শিয়াল ব্যাংক আরবিআই ঘর থেকে টাকা ধার করছে, তার নাম হয়ে গেল রেপো রেট। তাহলে রেপো রেট এবং রিভার্স রেপো হচ্ছে এই জায়গাটা একদম উল্টো। তাহলে তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে রেপো রেটের সঙ্গে ব্যাংক রেটের পার্থক্য কি? নাম্বার 1, রেপো রেট বা রিভার্স রেপো রেট বেসড অন ট্রেজারি বিল, ব্যাংক রেট বেসড অন কমার্শিয়াল বিল। নাম্বার 2, রেপো রেট, রিভার্স রেপো রেট শর্ট টার্ম ফেনোমেনন, ব্যাংক রেট লং টার্ম ফেনোমেনন। Repo rate, reverse repo in 2 ways, 2 directional, that is repo and reverse repo. But bank rate is the one dimensional, only bank rate. There is no reverse bank rate. So these are the differences between repo rate and bank rate. আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। যে কোনো কোশ্চেন তোমরা লেখো, আমি তার উত্তর দেবো। ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাতে রিং করে রাখো। ওকে, বাই।